আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে তারাপীঠের শ্মশানে। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাসের কলমে তারাপীঠের শ্মশান। মৃতদেহটা এইবার চোখ তুলে তাকালো সাধকের দিকে। তার দুই চোখে এখনো অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টি। মুখ থেকে গড় গড় করে শব্দ বেরিয়ে আসতে লাগলো। কিন্তু সে কিছু বলে ওঠার আগেই তার বুকের উপর বসে থাকা সাধক তার মুখের ভেতরে খানিকটা চাল ভাজা আর একপাশে রাখা মাটির পাত্রে কারুন ঢেলে দিল। তারপর বাজখাই গলায় চিৎকার করে বলে উঠল, খা 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 খা, খে শান্ত হ, শান্ত হ, খে খা খা। এই কথা বলেই মন্ত্র পড়তে শুরু করল। সাধকের মন্ত্র উচ্চারণে চারপাশটা কেমন থরথর করে কাঁপতে লাগলো। এক সময় সেই মরদেহের মুখ থেকে বেরিয়ে আসা বীভৎস শব্দ ছাড়াও আশেপাশে আর একটা ব্যাপার ঘটে চলেছিল। একে তো জঙ্গলের জায়গা, তার মাঝে এখানে ওখানে খণ্ড খণ্ড ফাঁকা জমি। তারই এক জায়গায় বসেছিল সাধক। পিছনের ফাঁকা জায়গাটা থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক, আর তার সঙ্গে কালো কালো ছায়ার মতো কারা যেন মাটির তলা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। সাধু কিন্তু সেদিকে তাকাচ্ছিল না। পেছন থেকে ভেসে আসা রক্ত জল করা হাসির শব্দকে উপেক্ষা করে তার সম্পূর্ণ মন ছিল তার সামনে মাটির উপরে পড়ে থাকা মেয়েটির মৃতদেহের ওপর। সম্পূর্ণ উলঙ্গ তার শরীর। তার শরীরের উপরে নানা চিহ্ন এঁকে তার উপরে উঠে বসে সব সাধনা করে চলেছে সে। এইবার সাধক বলল, শান্ত হ, শান্ত হ বলছি, এত কিসের আক্রোশ তোর? শান্ত হ। একবার তোকে বন্দি করতে পারলে তারপর তোর সব মনস্কামনা পূর্ণ করব। শান্ত হ। মরদেহের গলা থেকে কিন্তু আগের মতোই সেই বীভৎস শব্দ বেরিয়ে আসতে লাগলো। প্রাণপণে তাকে মাটির সঙ্গে চেপে রাখার চেষ্টা করে চলেছে। তার শরীরের উপর বসে নিজের শরীরের চাপ দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু মরদেহ বারবার কেঁপে কেঁপে উঠছে, ওঠার চেষ্টা করছে। কিন্তু তার মুখের ভেতরে থাকা চাল ভাজা আর কারণ ছাড়াও সাধকের মন্ত্র উচ্চারণের ক্ষমতার বশে তাকে আটকে থাকতে হচ্ছে। এইবার দূর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। রাত জাগা শকুনের দল ঠিক যেমনভাবে হাসে, ঠিক তেমন হঠাৎ করে কেউ কেঁদে উঠল। কেউ শুনলে মনে করবে বাচ্চা ছেলে কেঁদে উঠেছে। সাধক এক মুহূর্তের জন্য ওই দিকে তাকালো, আর ঠিক সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে থাকা মৃতদেহটার হাতটা উঠে এসে তার গলাটা চেপে ধরতে যাবে, তার আগেই সাধক খপ করে চেপে ধরল তার হাত। বজ্রকণ্ঠে বলল, আমার নাম বামাচরণ ভদ্র। তুই চেষ্টা করেও আমার কোনো ক্ষতি করতে পারবি না। তোর মতো এমন অনেক সব সাধন আমি করেছি। বলেই নিজের হাত দিয়ে মরদেহের হাতটাকে প্রচন্ড চাপে নামালো নিচের দিকে। আবার মন্ত্র পড়তে পড়তে তার মুখে ঢেলে দিল কারণ। রাত জাগা পাখির দল উড়ে গেল মাথার ওপর দিয়ে। একপাশে কালো অন্ধকার। সেই অন্ধকারে বিশ্ব চরাচর যখন ঘুমিয়ে রয়েছে, জঙ্গলে জায়গাটার মাঝেই কাণ্ড চলছে। আশেপাশে দূর পর্যন্ত কোথাও কিচ্ছু নেই। বেশ খানিকটা চলে গেলে জঙ্গলে জায়গার মাঝে একটা মন্দির মতো রয়েছে। তাছাড়া আর কিছু নয়।
শব্দ শোনা যায় না, কিন্তু ততক্ষণে সে ফাঁকা জমির মধ্যে মাটির তলা থেকে উঠে এসেছে ভয়ঙ্কর দর্শন কিছু ছায়া শরীর। তাদের সেই বীভৎস রূপ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু সাধক একবারও তার দিকে তাকিয়ে দেখলেন না। তাদের কারোর মাথা নেই, কারোর গলা নেই, কারোর হাত পর্যন্ত কাটা। আজ রাতে আমার এই সাধনা সম্পন্ন করতেই হবে। তোরা কেউ আমায় আটকাবি না, না হলে কাল সকালে ওই ব্যাটাকে আমি শিক্ষা দিতে পারবো না। এমনভাবে সে কথাটা বলল যেন আশেপাশে দাঁড়ানো সেই বীভৎস মূর্তিগুলো তার চেনা। তারা আর সামনে আসার মতো সাহস করতে পারল না। ধীরে ধীরে সেই মরদেহের উপর অদ্ভুত উপায়ে সব সাধনা সম্পূর্ণ করল সাধক। তারপর যখন ভোরের দিকে পূব আকাশ লালচে হতে শুরু করেছে, তখন সে মৃতদেহ ছেড়ে উঠে একপাশে দাঁড়ালো। গোটা রাত ভোর সব সাধনা করে সে সম্পূর্ণ করতে পেরেছে তার এই সাধনা। তোমরা কখনো তারাপীঠে গিয়েছো? তারাপীঠের আসল মন্দির দেখেছো? যদি না দেখে থাকো তাহলে একবার তারাপীঠ থেকে ঘুরে আসতে পারো। অফিসের কাজে এমনভাবে ব্যস্ত থাকতে হয় ঠাকুরমশাই, তারাপীঠ কেন, নিজের পিঠই ভালোভাবে দেখার মতো সুযোগ পাই না। কিন্তু হঠাৎ এ কথা বলছেন কেন? আজ আমার কাছে একজন এসেছিল। তোমরা যে প্রসাদ খেলে তা তাঁরই দেওয়া, তারাপীঠ থেকে এসেছে। তবে তার মুখে শুনলাম যে তারাপীঠ নাকি এখন অনেক বদলে গেছে। তবে আগে কিন্তু এমনটা ছিল না। তখন ছিল ডাকাতের আখড়া। মন্দির একটা ছিল, তবে তা যাকে বলে ওই এক বড় জঙ্গলের মধ্যে টিম টিম করে চলা একটা মন্দির। সাধক বামা খ্যাপার নাম শুনেছ নিশ্চয়ই। সেই বামা খ্যাপা ওই মন্দিরে সাধনা করত। একবার তারাপীঠ থেকে ঘুরে এসো, বুঝলে? ঘুরে আসবো, কিন্তু আপনার কাছে যে এসেছিল তার মুখটা কেমন চিন্তিত বলে মনে হচ্ছিল না? বউয়ের সাথে কিছু হয়েছে নাকি? এই কথায় তারানাথ চুপ করল। তারপর বাইরের দিকে তাকিয়ে যেন নিজের মতোই বলল, রমানাথ বিপদে পড়েছে, তাই বিপদের জন্যই আমার কাছে এসেছিল। সে তারাপীঠে গিয়েছিল সপ্তাহখানেক আগে। বাড়িতে ফিরে মস্ত বিপদ হয়। তবে আমি তাকে যা বলে দিয়েছি তাতে আশা করি সেই বিপদ থেকে সে মুক্তি পেয়ে যাবে। তবে তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিন্তু নয়। আপনি কি করে বুঝলেন আমরা কি ভাবছি? কিশোরী যে এমন বোকার মতো প্রশ্নটা কেন করলো তা বুঝতে পারলাম না। তারানাথ এর আগেও আমাদের অনেক কিছুই চট করে ধরে ফেলেছেন। তিনি যেমন ভবিষ্যৎ দ্রষ্টা, তেমনি বর্তমান সময়ে আমরা মনে মনে কি ভাবছি সেটা ঠিক বলে দিতে পারেন। তোমরা মনে করেছো রমানাথের আসল বিপদটা তারাপীঠ সংক্রান্ত। সে সেখান থেকেই এসেছে, অর্থাৎ সেটাই হতে পারে। আসলে কিন্তু তা নয়। বিপদটা তার বাড়িতে। আগেই তোমাদেরকে বলে রাখি, রমানাথ বাড়িতে একাই থাকে। বাড়ি ছেড়ে রমানাথ যখন গিয়েছিল, তারপরে সেখান থেকে আসার পর বাড়িতে কিছু সমস্যা হচ্ছে। আমার মনে হয় তার পরিবার, মানে তার সঙ্গে তার যে কাকা, যে ওর পাশের বাড়িতেই থাকে, তারাই কিছু করেছে। মানুষের মধ্যে এখন হিংসা অনেক বেড়ে গেছে, বুঝলেন? মানুষ নিজের রক্তের সম্পর্কের ক্ষতি করতেও দ্বিতীয়বার ভাবে না। যাই হোক, রমানাথের সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে ভালো হয়। কিছুক্ষণ চুপ করে রইল তারানাথ। মুখটা কেমন যেন হয়ে গেছে। মানুষের মধ্যে থাকা এই গভীর কালো অন্ধকারের কথা শুনলে আমাদেরও কেমন লাগে। আমরা অফিস করে খাই, সকালে যাই, সন্ধেয় ফিরি। পরিবার বাড়িতে একাই থাকে। তাছাড়া পথে ঘাটে কত রকমের বিপদ আমাদের জন্য অপেক্ষা করে। মানুষের জীবন এমনিতেই এত অনিশ্চিত, তার মধ্যে যদি নিজের পরিবারের লোকেরা, নিজেদের মানুষরাই মানুষের এত বড় ক্ষতি করতে পারে, তাহলে আর কি হবে? তারানাথ মাঝে মাঝে বলে, মানুষের সবথেকে বড় অভিশাপ কি জানো? মানুষ হয়ে জন্ম নেওয়া।
মানুষের চেয়ে বড় শয়তান যেমন পৃথিবীতে নেই, তেমন মানুষের চেয়ে বড় ভগবানও কিন্তু পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। তারানাথকে যত দেখি আমরা ততই যেন তার ব্যাপারে আমাদের ধারণা একটু একটু করে বদলায়। সাদা সিধে, সরল, তবু আলাদা। ওই তক্তপোষের কাছটায় বসে থাকা হাসি মুখে গোঁপদাড়ি জঙ্গলের মানুষটা এমনভাবে আমাদের সঙ্গে মিশে যেন আমাদের কতদিনের চেনা, এমনভাবে আমাদের কথায় রাগ করে বসে যেন মনে হয় এক বয়স্ক বৃদ্ধ লোক নয়, সে হলো ওই 10-12 বছরের কোনো এক কিশোর। যাই হোক, আজ সকালে আমরা এখানে আসার পথে একটা ঘটনা ঘটেছিল, আর তার জন্যই এত দেরি। গিন্নিকে বলে রেখেছিলাম আজ একটু বেশিক্ষণ ঘুমোবো, তাই সে সকাল সকাল ডাকেনি। আসলে কাল অফিস থেকে ফিরতে এত দেরি হয়ে গিয়েছিল ট্রামের সমস্যার জন্য। কি কারণে যেন রাস্তায় একটা যানজট বেঁধেছিল, আর তাতেই দেরি হয়ে গেল। গিন্নির ইচ্ছায় কিংবা তার সৌজন্যে যাই হোক, বেশিক্ষণ পর্যন্ত ঘুমিয়ে যখন উঠেছি ঠিক তখনই কিশোরী এসে পৌঁছলো। তাড়াতাড়ি পোশাক বদলে কোনো রকমে এক চুমুক চা খেয়ে যখন বেরিয়ে এলাম, তখন আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। কিশোরী বলল, আরে ভাইয়া, এত দেরি কেন করলে আজ? আকাশের অবস্থা দেখেছো? বৃষ্টি নামার আগে ঠাকুরমশাইয়ের কাছে পৌঁছতে পারলেই হয়। আজকে আমাদের তাড়াতাড়ি যাওয়ার কথা, মনে আছে তো? আরে আমিও তো সেই কথাই বলছি। এত তাড়াতাড়ি আসবো বলে ঠিক হয়েছিল, কিন্তু কাল একটা কাণ্ড ঘটলো। হঠাৎ করে কাল অফিস থেকে ফিরতে এমন দেরি হয়ে গেল। রাস্তায় কিসের জন্য যানজট লেগেছিল। একটা লোক কাল রাস্তার মাঝে কেরোসিন তেল গায়ে ঢেলে আত্মহত্যা করে। কি জানি, তার অফিসের সময়ে কোনো একটা ঝামেলা হয়েছে। যেখানে তুমি কোলাহলটা দেখেছিলে সেখানেই। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। কালকেই এলোমেলোভাবে 2-1 মুখে শুনেছিলাম, কিন্তু এখন কিশোরীর মুখে শুনে নিশ্চিত হলাম আলটপকা কথা বলার মতো ছেলে সে নয়। কিশোরীর কথাটা শুনে বললাম, অফিসের সঙ্গে কি এমন ঝামেলা হলো যার জন্য তাকে আত্মহত্যা করতে হলো, তাও আবার রাস্তার মাঝে? যতদূর শুনেছি অফিসের হিসেব রক্ষকের কাজ করছে। কোনো একটা সমস্যা হয় সেটা নিয়েই। তবে তার বক্তব্য হচ্ছে সে নাকি কোনো ভুল করেনি। সে ঠিকঠাক সব কিছুই লিখেছে এবং হিসেবও ঠিকঠাকই দিয়েছে। অফিসের কোনো এক মেজবাবুর জন্য সমস্যা হচ্ছে, কিন্তু মেজবাবু তাকে পুলিশে দেওয়ার ভয় দেখায়। এরপরই সে সুইসাইড নোট লেখে। সব কিছু পরিষ্কার করে লিখে তার এই অফিসের এক কর্মীর কাছে দিয়ে যায় বড়বাবুকে দেওয়ার জন্যে। এত অপমান, হেনস্থা এবং পুলিশের ভয় দেখানোর জন্য আত্মহত্যা করে সবার সামনে। কিন্তু কোনো প্রমাণ না থাকলে মেজবাবু কেন, বড়বাবু পর্যন্ত তাকে পুলিশের ভয়টা দেখাতে পারে না। আর যদিও বা দেখায়, তাতেই বা তার ভয় পাওয়ার কি আছে বলো তো? এতক্ষণ পরে কিশোরীর মুখে উল্টো সুর শুনে আমি অবাক হলাম। তাই তো, কেউ বলেছে বলেই তো সে আর কিছু করতে পারে না। তার জন্য প্রমাণ প্রয়োজন। যদি সব কিছু ঠিকই থাকে তাহলে প্রমাণ কোথায়? তার মানে বলতে চাইছো ব্যাপারটার মধ্যে সত্যি সত্যি কিছু আছে, আর সেটা চাপা দেওয়ার জন্যই? মানুষের জীবনটা কত তুচ্ছ, কত সহজ টাকার জন্য। অথচ রেল স্টেশনের কাছে দেখো কত মানুষ হাত পা এমনকি চোখ ছাড়া আর কত কষ্ট করে বেঁচে আছে। বড় অবাক লাগে। সমাজেরই নিম্ন শ্রেণীর এই ব্যবস্থা নিয়েই আলাপ আলোচনা করতে করতে কথাগুলো বেড়ে উঠল। তখন যে কোনো একদিকে দোষের ভার চাপাতে চাপাতে আমরা তারানাথের বাড়িতে যখন এসে পড়লাম, তখনই দেখতে পেলাম রমানাথ আজ বসে আছেন তারানাথের সামনে। তারানাথ কি যেন বলছে, ভালো করে শুনতে পেলাম না। তবে কয়েকটা শব্দ যেন আমাদের দিকে ভেসে এলো। মনে হলো, মঙ্গলবার, চেষ্টা করলেই পারবে, অসুবিধার কিছু নেই। আমি তো জানি, কিন্তু চেষ্টা তো করতেই হবে। না না, অনেকদিন আগে গেছিলাম, তারপরে। এইভাবে তারানাথের কয়েকটা কাটা কাটা কথা শুনতে পেলাম। সে আস্তে আস্তে কথা বলছিল, ভালোভাবে শোনা যায় না। তাছাড়া অন্য একজনের সঙ্গে কথা বলা আমরা শুনতে যাব কেন? আমরা গাছের কাছে দাঁড়িয়ে রইলাম। লোকটি চলে যেতেই আমরা তক্তপোষের কাছে গিয়ে বসলাম। সেখানে বসেই কিশোরী প্রশ্ন করল, এই যে ছেলেটি এসেছিল ওটা কে ঠাকুরমশাই? চেনা বলে মনে হলো আপনার? তারাপীঠের কথা শেষ হতেই তারানাথ বলে উঠল,
একবার তারাপীঠে গিয়েছিলাম, তাও সে অনেক বছর আগের কথা। না, ভুল বললাম। একবার গিয়েছিলাম প্রথম দিকে এক সাধুর সঙ্গে, তারপরের বার গিয়েছিলাম একা। সাধুর সঙ্গে যেবার গিয়েছিলাম সেবারের কথা তোমাদের বলেছি, কিন্তু একা একা যেবার গিয়েছিলাম সেইবারের কথা তোমাদের বলা হয়নি। সেবার ওই তারাপীঠের শ্মশান সংলগ্ন জায়গাতে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। এখন ছোট হয়ে গেছে, শ্মশানটা এখন অন্য ধরনের রয়েছে, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন শ্মশান ছিল বিস্তৃত জমি মিলিয়ে। সেই শ্মশানের চৌহদ্দি কতটা ছিল আমি জানি না। মন্দিরের পেছনের সেই শ্মশানের আশেপাশের ফাঁকা জায়গায় এখানে ওখানে যে যেখানে পারত পুড়িয়ে দিত। এক পাশ থেকে একটা মাটির পথ চলে গেছিল পাশের গ্রামের দিকে। সেই পথ ধরে সকালের দিকে মাঝে মাঝে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেকে আসত। সেই পথের ধারে মন্দিরে গিয়ে আশ্চর্য ব্যাপারের মধ্যে আমি জড়িয়ে পড়েছিলাম। একটা গল্প যে দূর থেকে জমে উঠতে শুরু করেছে তা বুঝতে পেরে চুপ করে রইলাম। এমনকি কিশোরী পর্যন্ত চুপ করে আছে। তারানাথের হাতের ইশারায় পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিতেই একটা সিগারেট বার করে ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করলো তারানাথ। তারপর বলল, সেবারের কথাই তোমাদের বলি। সেবারে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল, যে ঘটনার ব্যাখ্যা আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি। তারাপীঠের সেই মহা শ্মশানে যে এমন ঘটনার সম্মুখীন হতে হবে সে কথা কে জানত। ঠিক তখনই বাইরে খুব জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেল। বাড়ির উঠোনের কাছে বৃষ্টি এসে পড়তেই একটা অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল তার কাছে। বুঝতে পারলাম যে গল্পের সঙ্গে বৃষ্টির সূচনা হলো। সিগারেটে লম্বা দুটো টান দিয়ে তারানাথ বলল, তখন বয়স কম, মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়েছে। মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হওয়ার পর যে যার বাড়ি ছেড়েছিলাম। সেই বাড়ি একদিন কি মনে হতে সোজা গিয়ে পৌঁছেছিলাম তারাপীঠের মহা শ্মশানে। সেখানে অনেক সাধু সন্তরা তাদের সাধনা করে থাকে। বেশিরভাগ সময় তাদের এখানে দেখা যায়। আমি যখন গিয়েছিলাম তখন বর্ষাকাল, দেখতে পেলাম না কোনো সাধুকেই। মন্দিরের যে পুরোহিতের সঙ্গে আগেরবার আমার দেখা হয়েছিল তাকে বলতে সে বলল, বর্ষার সময় জঙ্গলের জায়গা বিপজ্জনক হয়ে ওঠে। এখানে ওখানে সাপখোপ, তাছাড়া বৃষ্টির জল কাদাতে শ্মশানে থাকার জায়গায় থাকাও সমস্যা। তাই এ সময় সাধুরা আসে না। শরৎ পড়লে, বৃষ্টি কমে এলে তখন থেকে আসতে শুরু করবে। অনেক আশা নিয়ে এলাম আমি। কোনো সাধুই কি নেই আশেপাশে? শ্মশান এলাকা, বুঝতেই পারছো। মাঝে মাঝে অনেকে জঙ্গলের ভেতরে গুপ্ত সাধনা করার জন্য ঢুকে পড়ে। তাদের কথা বলতে পারি না, তবে এখানে কেউ আছে এমন কথা আমি জানি না। মন্দিরেই রইলাম সেই দিন দুপুরটা। মন্দিরে ভোগ খেয়ে বেশ শান্ত হয়ে জঙ্গলের ভেতরে, মানে শ্মশানের কাছাকাছি জায়গায় ঢুকে একটা গাছের তলায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে বিকেল কেটে সন্ধে হতে শুরু করেছে। গাছের তলা থেকে উঠে বুঝতে পারলাম বৃষ্টি আসবে। কালো মেঘে আকাশটা ঢেকে রয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। ঠান্ডা হাওয়া মাঝে মাঝে গায়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। উঠে বসতে যাব, এমন সময় অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যে গাছের তলায় আমি বসে আছি সেই গাছের উপরে কেউ একটা আড়াল থেকে আমায় দেখছে। অদ্ভুত ব্যাপারটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। নিজের অজান্তেই নিজেকে বোঝাবার চেষ্টা করলাম, গাছের উপরে কে আসবে, এখানে কেউ নেই। নিজের মনের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সত্যি সত্যি গাছের উপর পাতা নড়তে শুরু করেছে। উপরে যে আছে সে বোধহয় একটু একটু করে নিচে নেমে আক্রমণ করার জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পরে হঠাৎ কি মনে হতে
গাছের মাথার দিকে তাকাতে মনে হলো কে যেন একটা গাছের পাতার আড়ালে লুকিয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। ভালো করে চারপাশটা খুঁজে দেখেও কিন্তু কোনো কিছু পেলাম না। একটু আগে মনে হলো যেন এখানে কিছু একটা আছে, কিন্তু হঠাৎ করে গেলটা কোথায়? ততক্ষণে চারপাশে সন্ধ্যের অন্ধকার নামতে শুরু করেছে। একবার ভাবলাম মন্দিরে যাই, তারপরে ভাবলাম মন্দিরে পরে যাব। রাতের দিকে আমার জন্য নিশ্চয়ই ভোগের প্রসাদ রেখে দেবে ওরা। একভাবে জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় জঙ্গলের দিকে তাকিয়ে দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে আলো নেই, তাছাড়া আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার বলেই মনে হচ্ছে বলে মনে ভালো লাগছিল। আরও খানিকটা ভেতরের দিকে ঢুকে সেখান থেকে শ্মশান শুরু হয়েছে। সেই দিকে পথের কাছে আসতে দেখতে পেলাম একটি মেয়ে পথের এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা গাছের তলায় দাঁড়িয়ে মাথাটা সামনে নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। আমি ডাকলাম, কে তুমি? এই সন্ধ্যের অন্ধকারে তারাপীঠের মহাশ্মশানের পেছনে জঙ্গলের মাঝে তুমি কি করছো? তোমার পরিবারের লোকেরা কোথায়? সে কোনো উত্তর দিল না। একবার মুখ তুলে আমার দিকে তাকিয়ে আবার মুখ নামিয়ে ফেলল। আমি বুঝতে পারলাম না কি করা দরকার। চারপাশের অন্ধকারটা তখন ঝপঝপ করে নামতে শুরু করেছে। ঠান্ডা শীতল হাওয়ার সঙ্গে দু এক পশলা ফোঁটা ফোঁটা বৃষ্টি গায়ে এসে লাগছে। আমি সেইখানেই বসে পড়লাম। সে বসে রইল। একা দাঁড়িয়ে থাকা অবস্থায় সে একবার মুখ তুলে তাকিয়ে আমার দিকে দেখল, তারপর পেছনের দিকে চলে গেল। আশ্চর্য, বোবা নাকি? কথা বলতে পারে না? এতবার করে জিজ্ঞাসা করার পরেও কোনো কথা বলছে না। আমি একবার তাকে ডাকতে যাব, দেখি জঙ্গলের ভেতরের দিকে কোথায় যেন মেয়েটা মিলিয়ে গেছে। অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে মেয়েটা কোথায় গেল? রাতের বেলা জঙ্গলের মাঝে থাকলে তো বিপদ হতে পারে। সাপখোপ ছাড়াও কত ধরনের বিপদ রয়েছে। তাছাড়া এই জঙ্গলে ডাকাত পড়াটাও কোনো কঠিন ব্যাপার নয়। মেয়েটার পরনের কাপড় কেমন ছিল? মানে সেটা দেখে তো আপনি বুঝতে পারতেন মেয়েটা সেখানকার নাকি অন্য কোথাওকার। শাড়ি পরেছিল, একটা সাধারণ শাড়ি। তার সঙ্গে আর কি ছিল মনে নেই। এইবার আমি তাকে দেখে আর একটু সামনের দিকে এগোতে যাব, এমন সময় দেখি অন্য দিক থেকে একটা সাধক বাইরে বেরিয়ে আসছে। তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। সাধক এসে দাঁড়ালো তার সামনে। তাকে কি যেন বলতেই সে উঠে পড়ল। হাঁটতে হাঁটতে তার সঙ্গে চলে গেল জঙ্গলের ভেতর। শুধু একবার ঘুরে তাকিয়েছিল আমার দিকে। আমি এবার চিন্তায় পড়ে গেলাম। এই জঙ্গলের মধ্যে এত রূপবতী একটা মেয়ে, তার সঙ্গে এমন একজন সাধক, ব্যাপারটা কি? কোনো তন্ত্র সাধনা চলছে নাকি? মেয়েটা চলে যাবার পর সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম। তখন রাতের অন্ধকার সবেমাত্র নামতে শুরু করেছে। জঙ্গল পথের বাইরে একটা গাছের তলায় রাতের থাকার ব্যবস্থা করেছি। পুরোহিতকে বলে পাতার জন্য একটা পুরনো মাদুর মতো এনেছি। তার উপরেই রাতটা কাটিয়ে দেব। মনের ভিতর এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, যেন বারবার মনে হচ্ছিল কিছু একটা হতে চলেছে। আমি যেটা ভালো করে লক্ষ্য করতে পারছি না। সত্যি সত্যি কি কিছু হয়েছিল, নাকি আপনার ভুল মনে হচ্ছিল ঠাকুরমশাই? দেখো, ভুল আমার এত সহজে মনে হয় না। আমি বেশ বুঝতে পারছিলাম কিছু একটা হতে চলেছে। তার জন্য খানিকটা সময় লাগতে পারে। সেই রূপবতী মেয়ে জঙ্গলের মধ্যে, সেই সাধকের অদ্ভুত আচরণ, আর তাছাড়া এমন এক অশুভ তিথি, সবকিছু মিলিয়ে একটা অশুভ কিছুই মনের ভেতরে বারবার আসছিল। কিন্তু কখন যে এর উত্তর পাব সেটা বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনের মধ্যে আরো 2-1বার সেই মেয়েটির দেখা আমি পেলাম। একদিন তো বড় আশ্চর্যভাবে তার দেখা পেলাম। সন্ধ্যের পরে জঙ্গলের সেই পথের ভেতর থেকে শ্মশানের দিকে গিয়েছিলাম। ফিরে আসছি,
একদল লোক মরা পোড়াতে এসেছিল। তাদের সঙ্গে ছিলাম। মরা পোড়ানো হয়ে গেলে তারা উল্টো দিকে অর্থাৎ গ্রামের দিকে চলে গেল। আমি এই দিকে চলে আসছি জঙ্গলের পথ ধরে। এমন সময় দেখি আমার থেকে কিছুটা দূরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার চোখের দৃষ্টি ভালো করে বোঝা যায় না। চারপাশের বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে। যদিও একটা বিপদ হতে চলেছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছিলাম, তাই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে রইলাম। বিপদ আশেপাশে আছে দেখে নিজেকে সামলাতে না পারলে সব থেকে বড় বোকামির কাজ। ওখান থেকে নিজের আস্তানার দিকে এগোচ্ছি, এমন সময় জঙ্গলের ভেতর থেকে এক রক্ত জল করা চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকারের শব্দটা মানুষের। সেইটা শুনতে পেয়ে পেছনের দিকে ঘুরে জঙ্গলের পথের কাছে আবার যখন এসে দেখি শ্মশানের দিক থেকে ছুটতে ছুটতে দুটো মধ্যবয়স্ক যুবক এই দিকেই আসছে। তাদের পরনে ধুতি, পুরনো পাঞ্জাবির মতো পাতলা পোশাক। দুজনের হাতেই লাঠি, একজনের হাতে লণ্ঠন। তারা প্রচণ্ড ভয় পেয়ে ছুটে এসেছে তা বুঝতে পারছিলাম। আমি তাদের সামনে দাঁড়াতেই তারা হাঁপাতে হাঁপাতে কিছু একটা বলে আমার পেছনে এসে দাঁড়ালো। আমি সামনের দিকে তাকিয়ে দেখি জঙ্গলের পথটা যেখানে শ্মশানের দিকে চলে গেছে সেই পথের দিকে আঙুল দেখিয়ে কিছু বলার চেষ্টা করছে। ওদের আর কিছু বলতে দিলাম না। প্রচণ্ড ভয় পেয়েছিল দুজন। তখনই ওদের ওখান থেকে নিয়ে গিয়ে আমার আস্তানার কাছে বসলাম। এটা শ্মশানের দিকে নয়, জঙ্গলের দিকে। এখানে কোনো চিন্তা নেই। সেই কথা ওদের বলতেই ওরাও যেন একটা ভরসা পেল। তখন ওরা থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমার কাছে জল ছিল। সেই জলটা এগিয়ে দিতেই ওরা দুজনে ঢক ঢক করে জলটা খেয়ে ফেলল। তারপর খানিকটা বসে ধাতস্থ হয়ে বলল আসলে কি হয়েছে। ওদের একজনের নাম চন্দন আর একজনের নাম মোহন। ওরা দুজনে শ্মশানের উল্টো দিকের একটা গ্রাম থেকে এসেছে। ওরা মন্দিরে আসার জন্যেই জঙ্গলের ভেতরে ঢুকেছিল, কিন্তু জঙ্গলের ভেতরে ঢোকার পর দিয়ে অন্ধকারে এমন কিছু হবে সেইটা তারা ভাবতে পারেনি। ওরা যেমনভাবে বলেছিল তেমনভাবেই তোমাদের শোনাচ্ছি। আজকে দুপুরবেলা মোহনকে বললাম চল একবার তারাপীঠের মন্দির থেকে ঘুরে আসি। তা মোহনও রাজি হয়ে গেল। বলল চল দুপুরবেলা বেরোলে বিকেল বিকেল মন্দিরের কাছে পৌঁছে যাওয়া যায়। জঙ্গল পেরোতে যতক্ষণ লাগে আর কি। কিন্তু আজ জঙ্গলে ঢোকার পর কেমন যেন অদ্ভুত লাগলো। যতই হাঁটি না কেন কিছুতেই সামনে এগোতে পারছি না। কি যেন আমাদের পা দুটো শক্ত করে মাটির সঙ্গেই আটকে রেখেছে। বোঝাতে পারছি না হয়তো সাধু বাবা। আমরা হেঁটে যাচ্ছি, ঝোপঝাড়ের জন্য খুব ভালোভাবে এগোতে পারছি না। জঙ্গলের মধ্যে সোজা দুপাশে বড় বড় গাছ, মাঝখান থেকে পায়ে চলার পথ। যেদিকে চোখ যায় ওদিকে বড় বড় গাছ, ডালপাতা আর ঝোপঝাড় ছাড়া আর কিছুই নেই। একটু দূরের কিছু ভালোভাবে দেখা যায় না, সব যেন ঢাকা পড়ে আছে। অনেকক্ষণ হেঁটে আসার পর আমারও মনে হলো যেন আমরা পথ ভুল করেছি। কিন্তু জঙ্গলের মধ্যে সোজা পথে ভুল করার কারণ কি? সঙ্গে সঙ্গে চন্দনকে বললাম আমরা চল ফিরে যাই, কিন্তু চন্দন রাজি হলো না। তারপর ঘুরতে ঘুরতে প্রায় সূর্যটা ডুবে গেছে এমন সময় এসে পৌঁছালাম একটা গাছের তলায়। গাছের তলায় দেখি একটা মেয়ে বসে আছে। সে আমাদের দিকে তাকিয়ে নি। আমরা তার কাছে এগিয়ে গিয়ে বললাম এই যে বলছি তারাপীঠের মন্দিরে যাওয়ার পথটা কোন দিকে? সে মাথা তুলল না, শুধু আঙুলটা তুলে দেখিয়ে দিল সামনের দিকে। আমরা তার সামনে দাঁড়াতে গিয়ে হাসির শব্দ শুনলাম। সাধু বাবা, তারপরেই দেখলাম সে আমাদের দিকে তাকিয়েছে। তার মুখ বিভৎস। তাকে দেখেই তো ছুটতে ছুটতে আমরা আসছিলাম, কিন্তু সেও আমাদের এত সহজে ছাড়তে চাইছিল না। ঠিক শ্মশানের চৌহদ্দি পর্যন্ত সে আমাদের পেছন পেছনে এসেছে। তারপর জঙ্গলের বাইরে চলে আসতে আর সে আমাদের পর্যন্ত আসতে পারেনি। কিন্তু সাধু বাবা, এর আগে আমরা এই পথে অনেকবার এসেছি। দিনের বেলা, রাতের বেলাও এই পথ ধরে এসেছি, অথচ কখনো কিছু হয়নি। শ্মশানের দিকটা একটু এড়িয়ে চললেই হয়, কারণ শ্মশান তো বুঝতেই পারছেন। দেখো, শ্মশান আর আশেপাশের জঙ্গলে যে কিছু একটা হয়েছে তা আমি ভালো করেই বুঝতে পারছি।
মন্দিরের পুরোহিতকে কথাটা জানানো দরকার, না হলে আরো অনেকের বিপদ হতে পারে। তোমরা যেমন বিপদে পড়েছিলে, আর ওই মেয়েটিকে আমি নিজেও দেখেছি। আমার কথা শুনে মনে হলো চন্দন আর মোহন যেন খানিকটা স্বস্তি পেল। বলল, আপনি ছিলেন বলে মনে হয় ওখান থেকে বেরোতে পারলাম, না হলে যে কি হতো। সেই রাতে আর তেমন কিছু হলো না। চন্দন আর মোহন আমার সঙ্গে রইল। সেইখান থেকে মন্দির পর্যন্ত আমরা গেলাম না। আমরা যেখানে আছি সেখান থেকে মন্দিরটা দেখা যায়। মন্দিরের পেছনে খানিকটা জঙ্গল, তারপরে সেই পথটা চলে গেছে সোজা, আর সেই পথটা পেরিয়ে গেলেই শ্মশানের চৌহদ্দির ভেতর দিয়ে ঢোকা যায়। পরদিন সকালে উঠে পুরোহিত মশাইকে সমস্ত কথা বলতেই তিনি চিন্তিত মুখে বললেন, অবাক কাণ্ড! আমাদের কাছের এক গ্রাম থেকে বেশ কিছুদিন আগে একটা মেয়ের মৃতদেহ চুরি হয়ে যায়। মেয়েটি হঠাৎ করে মারা পড়েছিল। কিভাবে মারা গিয়েছিল জানি না। সে গ্রামের কবিরাজ দেখে বলেছিল সে কোনোভাবে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে মারা পড়েছে, কিন্তু আশ্চর্যভাবে তার মৃতদেহটা চুরি হয়ে যায়। অথচ আপনিও একটি সুন্দরী মেয়ের কথা বলছেন। কিছু বুঝতে পারছি না। এত বড় জঙ্গলে, এত বড় শ্মশানের মধ্যে কোনো কিছুই ভালোভাবে বোঝা সম্ভব নয়। যদি কিছু থেকে থাকে তা আমরা ধরতে পারবো না, কিন্তু একটা উপায় তো বার করতেই হবে। কি করা যায় বলুন তো? শ্মশানের ভেতরে রাতের বেলা গিয়ে দেখতে হবে। যদি কেউ ভেতরে থাকে তাহলে তাকে নিশ্চয়ই দেখা যাবে, না হলে মোহন আর চন্দনের মতো যদি আবার কেউ বিপদে পড়ে তখন? আপনি জঙ্গলে যাবেন না, কিন্তু আপনার যদি সেখানে গিয়ে কোনো ক্ষতি হয় তাহলে আপনাকে সাহায্য করার জন্য সেখানে তো কেউ থাকবে না। আমাকে সাহায্য করার জন্য সেখানে কারোর থাকার প্রয়োজন নেই। আমি নিজেই সবকিছু করতে পারবো। তবে চন্দন আর মোহনকে আজ রাতে এই মন্দিরের কাছাকাছি কোথাও রেখে দিন। ওরা একা একা ফিরতে ভয় পাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত চন্দন আর মোহন মন্দিরে থাকলেও সন্ধ্যার একটু পরেই কিন্তু তারা আমার কাছে এসে উপস্থিত হলো। আমি তাদের দেখে অবাক হয়ে বললাম, এ কি, তোমরা হঠাৎ করে এখানে চলে এলে কেন? তাছাড়া তোমরা তো শুনলে আজকে রাতের বেলা আমি জঙ্গলে ঢুকবো, ব্যাপারটা কি হচ্ছে সেটা দেখার জন্যে। তাহলে তোমরা আবার বিপদের মধ্যে এলে কেন? আপনি আমাদের সাহায্য করলেন সাধু বাবা, আর আপনি জঙ্গলে একা একা ঢুকবেন, আমরা আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব? না না না, সেটা হতে পারে না। আমরাও আপনার সঙ্গে জঙ্গলে ঢুকবো। বিপদ যদি কিছু হয় তাহলে আমাদের আগে হোক, আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। একদম ঠিক কথা। জঙ্গলের মধ্যে ওই মেয়েটি যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে আগে আমাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। আমি হেসে ফেললাম। অনেক চেষ্টা করেছিলাম ওদের নিরস্ত করার, কিন্তু করতে পারলাম না। ঠিক করলাম আর একটু অন্ধকার নামলে তারপর আমরা শ্মশানের ভেতরে ঢুকব। এখন চারপাশে আলো। শ্মশানের ভেতরে ঢুকতে কেউ যদি আমাদের দেখে ফেলে, অন্তত এই আলোতে তো সবই দেখা যায়। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতে আমি আর কিশোরী একবার পেছনের দিকে তাকালাম। বৃষ্টিটা ঝমঝম করে পড়ছে। এতক্ষণ তারানাথের কথা শুনছিলাম বলে ভালো করে সেদিকে দেখা হয়নি। এইবার বৃষ্টির ছাট আমাদের গায়ে লাগবে। তক্তপোষের কাছে আর একটু এগিয়ে গিয়ে কিশোরী বলল, গ্রাম থেকে যে মেয়েটির মৃতদেহ চুরি হয়েছিল সেই মেয়েটির সঙ্গে ওই জঙ্গলে দেখা মেয়েটির যে সম্পর্ক আছে সেই কথা আপনার কেন মনে হলো? আমি কিছুই বলিনি। তাছাড়া গ্রামের সেই মেয়েটির কথা আমি বা জানবো কি করে? সে কথা তো আমায় বলল ওই পুরোহিত। তখনই আমার মনে হলো কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। তাই তো আমি জঙ্গলে ঢোকার কথা বলেছিলাম। শ্মশান চৌহদ্দির মধ্যে রাতের বেলা ঢোকা কিন্তু সহজ ব্যাপার নয়, বিশেষ করে তা যদি তারাপীঠের মহা শ্মশানের মতো কোনো শ্মশান হয়। এখন শ্মশানের এপাশে ওপাশে সামান্য আলোর ব্যবস্থা হয়েছে, লোকজন থাকে, কিন্তু আমি যখনকার কথা বলছি সন্ধ্যের পর শ্মশান কেন, মন্দিরের আশেপাশেও দু একজন লোক ছাড়া আর কেউ থাকতো না।
যাকে বলে ঘুটঘুটে অন্ধকার জঙ্গল, এবং মাঠের মাঝখানে ছিল এই মন্দির। আমরা সেই গাছের তলায় অনেকক্ষণ বসে রইলাম। রাত একটু বাড়তে দুটো লণ্ঠন হাতে নিয়ে, এতগুলো লাঠি নিয়ে চন্দন আর মোহন আমার আগে আগে চলল, আর আমি চললাম তার পেছন পেছন। আকাশে চাঁদের আলো ছিল, কিন্তু সেই আলোতে ভালোভাবে জঙ্গলের মধ্যে কোনো কিছু দেখা যায় না। এখানকার জঙ্গলটা একটু অন্যরকম। মনে করো খানিকটা জায়গাটা ছোটখাটো ঝোপ, সেগুলো পেরিয়ে ভেতরে ঢুকলে খানিকটা ফাঁকা জায়গা, আশেপাশে দু একটা হয়তো বড় গাছ রয়েছে, তারপরে আবার ফাঁকা জায়গা পেরিয়ে গেলে আবার ঝোপ। অনেক এখানে ওখানে অনেক গাছপালা যেমন জন্মেছে, তেমন ফাঁকা জায়গাও রয়েছে। তবে এই দিকটায় পায়ে চলার পথ কম, জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরে ঢুকতে হয়। শ্মশানটাকে লক্ষ্য করেই আমরা এগোলাম। শ্মশানের চৌহদ্দির মধ্যে ঢুকতেই শ্মশানের মরা পোড়ার গন্ধ ভেসে এলো। কেমন গন্ধ দেখেছেন সাধু বাবা? এই এমন গন্ধের মধ্যে শ্মশানের মধ্যে থাকা যাবে নাকি? চলুন ওই পাশটা দিয়ে যাই, এই দিক থেকেই গন্ধটা আসছে বলে মনে হচ্ছে। এত রাতে কি আবার মরা পোড়াচ্ছে? আমরা তো আসার সময় কাউকে দেখতে পেলাম না। এই শ্মশানের মধ্যে ঢোকার অনেক পথ আছে সাধু বাবা। ওরা যে এই পথে এসে ঢুকবে তার তো কোনো কথা নেই। অন্য কোনো পথে যদি কেউ শ্মশানে ঢোকে কি করে বুঝতে পারবেন? আমরা যে আজ রাতে এখানে ঢুকেছি, তাতে কোনো লাভ হবে কিনা সে কথাও তো জানি না। মেয়েটিকে আমি দেখেছি মোহন, কেন যেন মনে হচ্ছে কাউকে আবার দেখতে পাবো। আমরা ঠিক দেখতে পাবো। মনের ভেতর ব্যাপারটা চলছিল, বারবার মনে হচ্ছিল সত্যি সত্যি ওই মেয়েটাকে আমরা দেখতে পাবো। আমি, মোহন আর চন্দন ধীর পায়ে আরো ভেতরের দিকে প্রবেশ করতে লাগলাম। চাঁদের আলোটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আশেপাশের সমস্ত দৃশ্য চোখের জল ঝাপসা হয়ে যায়। দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সেই মেয়েটির মুখটা আমি মনে করার চেষ্টা করতে লাগলাম। সুন্দর সুশ্রী একটা মুখ, ভেতরে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে তখনও সেটা বুঝতে পারিনি। বুঝতে পারলাম কিছুক্ষণ পরে। একটা ফাঁকা জায়গার কাছে এসে পড়তে চন্দন আমায় থামতে বলল, তারপর আঙুল তুলে দেখালো। হ্যারিকেন দুটো ঝোপের মধ্যে নামিয়ে রেখে ভালো করে সামনের দিকে তাকিয়ে প্রথমে কিছু দেখতে পেলাম না, তারপরে চাঁদের অল্প আলো আঁধারিতে দেখতে পেলাম একটা গাছের তলায় আগুন জ্বালিয়ে বসে আছে কোনো এক সাধক, আর তার সামনের দিকে একটা কালো ছায়া। আধো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে। ছায়াটাকে কিছু একটা বলছে, কিন্তু কি বলছে এত দূর থেকে শুনতে পেলাম না। মোহন আস্তে আস্তে বলল, আপনি বলেছিলেন কোনো সাধক ছাড়া এমনি এমনি কোনো শক্তি এমনভাবে থাকবে না। তাহলে আমার তো মনে হয় ওই সেই সাধক যাকে খোঁজার জন্য আমরা এই জঙ্গলের মধ্যে ঢুকেছি। কিন্তু আগুনের সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা কি? ওটাই কি তাহলে সেই মেয়েটা? চন্দন ভালো করে দেখার চেষ্টা করল, কিন্তু দেখা গেল না। দেখা গেল না বলেই চন্দন আর একটু সামনের দিকে এগোতে গেল। আমি তাকে বারণ করলাম, বললাম, বাইরে বেরিও না চন্দন, ওরা বোধহয় এখনো আমাদের দেখতে পায়নি। দেখতে পেলে সমস্যা হতে পারে। ওরা কে, কেন এখানে আছে সে কথা আমরা কিছুই জানি না। না জেনে শুনে এইভাবে বাইরে বেরিয়ে পড়াটা ঠিক হবে না। একটা কাজ করি সাধু বাবা, অপেক্ষা করে দেখি, আর না হলে একটু পরে অন্ধকারকে আশ্রয় করে ওই দিকটায় চলে যাব। গাছের পেছনের দিকেও দেখুন একটা ঝোপ আছে, ওইখান থেকে আশা করছি কিছু দেখতে কিংবা শুনতে পাবো। মোহনের কথা শুনে বুঝতে পারলাম সে ঠিক বলেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কিছু হলো না, তখন অন্ধকারকে আশ্রয় করে আমরা পাশের ঝোপটার কাছে এবং তারপরে তার পাশের ঝোপের কাছে গিয়ে পৌঁছালাম। এইভাবে সেই সাধকের গাছের পেছনের ঝোপের কাছাকাছি পৌঁছতেই শুনতে পেলাম সেই সাধক বলছে,
যাদের পাবি তাদের ধরে আনবি আমার কাছে। তাদের জীবন দিয়ে আমি আমার সাধনা শুরু করব। তার জন্যই তো তোকে জাগিয়েছি, বুঝেছিস? কাউকে ছাড়বি না, ছোট বড়, স্ত্রী পুরুষ কাউকে বাদ দিবি না। এই জঙ্গলের মধ্যে যারা ঢুকবে সবাইকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবি। জঙ্গলের মধ্যে দুটো ছেলে এসেছিল, তাকে আর এক সাধু বাঁচিয়ে নিয়ে গেছে আমার হাত থেকে। যদি সেই সাধু না থাকতো তাহলে ওরা দুজন ঠিক আমার কাছে আসতো। সাধু? কিন্তু তারাপীঠের মন্দিরে পুরোহিত আর তার সহকারী ছাড়া তো আর কেউ এখানে আশেপাশে থাকে বলে মনে হয় না। এক সাধু এখানে এসেছে, অনেকদিনই হলো এসেছে। এর সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু সে সহজ জিনিস নয়। কঠিন জিনিসকে সহজ করে দেওয়াই তোমার সবচেয়ে ভালো লাগে। তুই যা যা, যেখানে যেখানে জ্যান্ত মানুষ পাবি তাকে ধরে আনবি। আর দুদিন পরে অমাবস্যা, তাদের ধরে রেখে ওইখানে বলি দিতে হবে। বুঝতে পারছিলাম ওদের কথা শুনে আমার পাশে দাঁড়িয়ে থাকা মোহন আর চন্দন যেন রীতিমতো চমকে উঠছে। তাদের তাহলে এই উদ্দেশ্যেই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেই মেয়েটি। কিন্তু আমি তাদেরকে বাঁচিয়েছি। মেয়েটি এরপর হাওয়ায় মিলিয়ে গেল। চন্দন বলল, সাধু বাবা, এইবার কি করা যায়? আমরা যদি এখান থেকে চলে যেতেও পারি, এরপরে যারা আসবে তাদেরও তো বিপদ হবে। তারাপীঠের মন্দিরের মতো পবিত্র জায়গায় এমন বিপদ যে থাকতে পারে সে কথা কেউ ভাবতেই পারবে না। আমি উত্তর দিচ্ছিলাম না, চুপ করে ভাবছিলাম কি করা যায়। ঠিক এমন সময় আমাদের পেছনের দিক থেকে একটা হাসির শব্দ ভেসে আসার সঙ্গে সঙ্গেই আমরা চমকে উঠে একসঙ্গে তাকালাম পেছনের দিকে। তাকিয়ে দেখি একটু আগেই আমাদের সামনে দেখা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে আমাদের ঝোপের পাশে, মাত্র 2 হাত দূরে। চন্দন আর মোহন ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল। পিছোতে গিয়ে একজনের হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল মাটিতে। তোরা আবার এসেছিস? মৃত্যু তোদের এইখানে টেনে এনেছে, আর তোরা এখান থেকে কোথাও যেতে পারবি না। একসাথে 3টে বলি হবে। তোর এত বড় সাহস, আমার সামনে ওদের এমন ভাবে ভয় দেখাবার চেষ্টা করিস? আমি থাকতে তুই ওদের স্পর্শ পর্যন্ত করতে পারবি না। এই তারাপীঠের মহা শ্মশানে তোরা কলঙ্ক। প্রথমে তোকে আটকাবো, তারপর তোর ওই সাধককে। আমার চোখের সামনে সেই মেয়েটির শরীর একটু একটু করে বদলাতে শুরু করলো। তার শরীরটা কেমন যেন বড় হয়ে গেল, কেমন চোখের সাদা ফ্যাকাশে মণিহীন দৃষ্টি, মুখের ভেতরের অদ্ভুত ভাব যেন একাকার হয়ে গেল। বুঝতে পারলাম এ শুধু সব সাধনা নয়, সব সাধনার সঙ্গে অন্য কোনো ক্রিয়াকে লুকিয়ে রেখেছে ওই তান্ত্রিক। আমাকে আটকাবি? আটকা দেখি, যদি তোর ক্ষমতা থাকে তাহলে আটকা। কথাটা বলে সে নিজের লম্বা হাত দিয়ে ঝোপের কাছের একটা জঙ্গল এক টানে ছিঁড়ে ফেলল। আর তার প্রচণ্ড ধাক্কায় চন্দন আর মোহন ছিটকে গেল পেছনের দিকে। তাদের আঘাত লাগেনি, কিন্তু ছিটকে পড়েছে। মোহন বলল, সাধু বাবা, এখানে আর থাকা যাবে না। শুধু শুধু ওর হাতে প্রাণ দিয়ে কোনো লাভ নেই। চলুন চলুন, এখান থেকে পালাই। সাধু বাবা, ওকে আটকান। আটকাতে না পারলে এখান থেকে চলে যাই। সেই বীভৎস মূর্তিটা তখনও খিলখিল করে হাসছে, 2টো হাত মাথার দুপাশে ছড়িয়ে দিয়ে। তার সেই প্রচণ্ড হাসিতে যেন 4-5টা কেঁপে কেঁপে উঠছে। পেছন থেকে সেই সাধকের জলদ গম্ভীর গলা শুনতে পেলাম, আমার উপরে নজর রাখতে এসেছিল, আজ রাতেই সবকটাকে শেষ করে ফেল। কাউকে ছাড়বি না। বলির জন্য যদি রাখতে না পারি তাহলে ওদের কাউকে বেঁচে ফিরতে দেব না। সে আবার এগিয়ে এলো, সামনের ঝোপটাকে উপড়ে ফেলল। আমি কিছু বুঝে ওঠার আগেই মোহন আর চন্দনের সঙ্গে পেছনের দিকে ফিরতে লাগলাম। সাধকের তীব্র হাসির শব্দ যেন আমায় ব্যঙ্গ করছিল। তবে আমি বুঝতে পারছিলাম এই স্থান সঠিক নয়। এই স্থানে তাকে আটকানো সহজ ব্যাপার হবে না। কেন? অশুভ শক্তি যদি হয় তাহলে তাকে আটকানো যাবে না কেন? তাও আবার এমন জায়গায়। তন্ত্রে শুভ অশুভ বলে কিছু হয় না, সমস্ত কিছুই শক্তি। আর তারাপীঠ হলো সেই শক্তির প্রধান কেন্দ্র।
সেখানে শুভ শক্তি থাকে না অশুভ শক্তি থাকে সেসব নিয়ে কোনো কিছুর মাথা ব্যথা নেই। মন্দির ছাড়া বাকি সমস্ত স্থানে মাহাত্ম্য বেশি, তাই সেখানে এমন প্রবল শুভ শক্তি ক্ষমতা মাঝে মাঝে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। কিন্তু সেই স্থানে সেই সাধক তার সাধনার দ্বারা অশুভ শক্তিকে প্রবল করে রেখেছে। পালাতে পালাতে সেই জায়গাটা পেরিয়ে শ্মশানের চৌহদ্দির কাছাকাছি এসে পড়লাম। দেখি আমাদের পথ আগলে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর মূর্তি। চন্দন আর মোহন ভয়ে আড়ষ্ট হয়ে যাবে সেটাই স্বাভাবিক। তাদের হাতের লাঠি লণ্ঠন সবকিছু যেন থেমে এসেছে। বললাম, তোমরা চলে যাও, তোমরা সোজা মন্দিরে গিয়ে সেখানকার পুরোহিতকে সমস্ত কথা খুলে বলো, ততক্ষণে আমি এদিকে দেখছি। মোহন কিংবা চন্দন কেউ কিন্তু সেখান থেকে উঠতে চাইল না। বলল, না সাধু বাবা, আপনাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। সেই ভয়ঙ্কর মূর্তি আবার খিলখিল করে হেসে উঠল। যেতে হবে না কাউকে, সবাই মরবে এখানে, সবাই। কথাটা বলেই সে এগিয়ে এলো। তার প্রচন্ড ভয়ঙ্কর সেই লম্বা হাত এগিয়ে দিয়ে চন্দনকে ধরতে গেল, কিন্তু মোহনের লাঠিটা ছিটকে গিয়ে পড়ল তার হাতের উপর, আর সঙ্গে সঙ্গে লাঠিটা মড়মড় শব্দ করে ভেঙে গেল। সেই বীভৎস প্রাণীটার মুখে একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল। মোহন বলে উঠল, এমনি এমনি আমাদের হারাতে পারবি না, আমাদের হারাতে গেলে তার আগে আমরা লড়াই করবই। অবাক হয়ে গেলাম মোহন আর চন্দনের সাহস দেখে। ওরা জানে ওদের যার সঙ্গে লড়াই হচ্ছে সে মানুষ নয়। এমন অসম শক্তির সঙ্গে লড়াই করে কখনো জেতা যায় না, তারপরে ওরা এত সহজে লড়াই ছাড়ার পাত্র নয়। তাহলে আমি কেন ওদের বারবার চলে যেতে বলছি? এবার আমিও মনে খানিকটা সাহস পেয়ে গেলাম। বললাম, তুই কি ভেবেছিলি আমরা ওখান থেকে ভয়ে পালিয়ে আসছি? আমরা তোকে শ্মশানের চৌহদ্দি থেকে বার করার জন্য এখান পর্যন্ত নিয়ে এসেছি, না হলে তোকে মারবো কি করে? কথাটা বলার সঙ্গে সঙ্গে সে একবার এদিক ওদিক তাকালো, আর সেই সুযোগটাই আমার প্রয়োজন ছিল। মনে মনে একটা ব্যাপার ঠিক করে মন্ত্র পড়ে নিয়ে খানিকটা মাটি নিয়ে ছুঁড়ে দিলাম তার দিকে। মুহূর্তের জন্য এতে সে বিভ্রান্ত হবে। আমি মনে মনে স্থির করতে পারছিলাম না কি করব। মধুসুন্দরী দেবীকে আহ্বান করলে মধুসুন্দরী দেবী যদি সাহায্য করে, কারণ এই সব দেহ এবং তার সঙ্গে এমন এক অদ্ভুত শক্তি মিলে যে রয়েছে, তাকে আটকানো আমার একার কাজ নয়। মোহন আর চন্দন বারবার পিছিয়ে এলেও লাঠিগুলো কিন্তু এগিয়ে রেখেছে। যদিও একটাই লাঠি আছে। আমরা আস্তে আস্তে শ্মশানের চৌহদ্দি থেকে আরেকটু বাইরে জঙ্গলের দিকে এসে পড়েছি। সেই প্রেত মূর্তি আবার চিৎকার করে বলল, জঙ্গলের মাঝেও তোদেরকে আমি মারতে পারবো, এই দেখ। কথাটা বলতে বলতেই দেখতে পেলাম তার হাতটা ছুটে এসেছে আমাদের দিকে। তারপরেই চারপাশে একটা প্রচণ্ড ঝড় উঠল, যেন কাল বৈশাখীর ঝড়ে গোটা জঙ্গলের ডালপালা সবকিছু যেন তছনছ করে এলোমেলো হয়ে যেতে লাগলো। আর তার সঙ্গে ভেসে আসতে লাগলো সেই প্রচণ্ড হাসির শব্দ। পুরোহিতের সেই কথাটা বারবার মনে পড়ছিল। যে মেয়েটির মৃতদেহ চুরি গেছে গ্রাম থেকে, এটাই সেই মেয়ে। কিন্তু কি করা যায়? সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো একটা ব্যাপার আমার মাথায় চলে এলো। মন্দিরে যখন কাল গিয়েছিলাম, কি কারণে পুরোহিতের কাছ থেকে একটা সুতো নিয়েছিলাম। মন্ত্রপুত সেই সুতোটা আমার হাতে বাঁধা হয়নি, কোমরের কাছে ছিল। এখন সেটা বার করে আমার হাতে বেঁধে ফেললাম, আর তারপরে মোহন আর চন্দনকে আমার পেছনে থাকতে বললাম। যদি কিছু করতেই হয় তাহলে আগে আমার কর, তারপর মোহন আর চন্দনের গায়ে হাত দিবি। এই শ্মশানে অশুভ কাজ করছে ওই তান্ত্রিক, আর তার ফল তোকে ভোগ করতেই হবে। তবে তার আগে তোকে আমি ধ্বংস করব না, তোকে আমি ফিরিয়ে দেব তোর শরীরে। তোর শরীরে না ফিরে গেলে তোর মুক্তি হবে না। পেছন থেকে শোনা গেল সেই সাধকের গলা। ও এখন আমার অধীনে, আমার কথা ছাড়াও কোনো কিছুই করবে না আমার কথার বাইরে। সাধু বাবা, সাধককে না মারতে পারলে তো কোনো কিছুই হবে না।
ওকে মারতে পারলেই ওর এই বন্ধন কেটে যাবে। তারপরে আর ওই অশুভ শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওকে মারা তো এত সহজ নয়। ওকে মারতে গেলে নিশ্চয়ই ওই অশুভ শক্তি বাধা দেবে। একটা কাজ করো, তোমরা দুজনে মিলে সাধককে আটকাও, আমি ওই সবকে আটকাচ্ছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে মোহন আর চন্দন পেছনের দিকে ঘুরে সেই সাধকের দিকে এগোতে লাগলো। সাধক তখনও হাসছে, আর আমি এগোতে লাগলাম সেই বীভৎস ভয়ানক মূর্তির দিকে। তার সেই চোখের সাদা ফ্যাকাশে দৃষ্টি সোজা আমার দিকে তাকিয়ে দেখছে। এতক্ষণ ধরে অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো আমরা কথা শুনে চলেছিলাম। এইবার তারানাথ চুপ করতে আমরা যেন অপেক্ষা করতে লাগলাম। তখন আমি আর কিশোরী অবাক হয়ে গিয়েছিলাম। এমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যেও তারানাথ যে তখনও পর্যন্ত একাই লড়াই করে চলেছিল, সেইটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। এখন সে যা করতে চলেছিল তা তো আরও বেশি ভয়ঙ্কর। যাই হোক, বাইরে বৃষ্টিটা আরও বেড়েছিল। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। তারানাথ একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে কয়েকবার ধোঁয়া ছেড়ে বলল, জীবনে যে কয়েকবার চরম বিপদের মুখোমুখি হয়েছিলাম, সেইবারও ছিল এমন একটা সময়। একটা সময়ের জন্য মনে হয়েছিল এখান থেকে হয়তো আর ফিরে যেতে পারবো না। কিন্তু চন্দন আর মোহনের মনের জোর আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমাকে সেই যাত্রা সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। তবে অন্তিম মুহূর্তে একটা ব্যাপার আমি বুঝতে পারিনি। এই কথার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত জানি না। বুঝলে, যাকে যা হয়েছিল বলি। মোহন আর চন্দন তো পেছনের দিকে এগিয়ে গেল, আর আমি গেলাম সেই বীভৎস মূর্তিটার দিকে। আর ঠিক তখনই মনে হলো কে যেন আমার কানের কাছে আস্তে আস্তে ফিস ফিস করে কি বলছে। প্রথমে ভালো করে কোনো কিছু বুঝতে পারলাম না। তারপরে যেন মনে হলো, হ্যাঁ, সত্যি সত্যি কে যেন কি একটা বলছে। তাকিয়ে দেখি সেই শরীরটা মাঝে মাঝে থরথর করে কাঁপছে। মেয়েটা মানুষের প্রায় 2 গুণ হয়ে গেছে, অথচ সেইভাবে সে দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু করছে না। পেছন থেকে সাধু চিৎকার করে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? মেরে ফেল, মেরে ফেল, ওদের সবাইকে মেরে ফেল। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে আমার দিকে এগিয়ে এলো। আমিও মধুসুন্দরীর নাম স্মরণ করে সঙ্গে সঙ্গে হাতের সেই সুতোটাকে জড়িয়ে রেখে সেই হাত এগিয়ে দিয়ে সামনের দিকে, অন্য হাতে একটা মন্ত্র পড়ে ডান হাতটাকে তৈরি করে রেখে তাকে ধরার জন্য তৈরি হলাম। সে এগিয়ে এসে নিজের একটা হাত দিয়ে আমার গলাটা চেপে ধরতে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে আমি যেই তার কপালটাকে হাতের মাঝামাঝি মতো ধরতে পেরেছি, অমনি তাকে চেপে ধরলাম মাটিতে। চোখের সামনে তার সেই বড় শরীরটা দেখতে দেখতে ছটফট করতে করতে স্বাভাবিক শরীরে এসে পড়ল। দেখি একটা মেয়ের মৃতদেহ, সুন্দরী, তার চোখ খোলা। আমার হাতে থাকা সেই সুতোটা এক মুহূর্তের মধ্যে খুলে তার হাতে বেঁধে দিলাম, আর সঙ্গে সঙ্গে তার গোটা শরীর স্থির হয়ে গেল। একটা পচা গন্ধে চারপাশটা ভরে উঠতে দেখতে পেলাম। তার মুখ থেকে একটা কালো ধোঁয়া বাইরে বেরিয়ে গেল। সব সাধনা করে কোনো মৃতদেহের মধ্যে থেকে তার আত্মাকে জাগিয়ে তোলা যায়, কিন্তু এখানে সব সাধনা করে সে যেমন একটি আত্মাকে জাগিয়ে তুলেছে, তেমনি অনেক অশুভ আত্মাকে এই শরীরে প্রবেশ করিয়েছে। যেমন সেই মেয়েটি মুক্তির কথা বলছিল, তেমন সেই বিভৎস প্রাণী বিভৎসভাবে আমাদের আক্রমণ করার কথাও বলছিল। এদিকে আমার পেছনের দিকে ততক্ষণে মোহন আর চন্দন মিলে সাধুকে কাবু করে ফেলেছে। তারা গ্রামের লাঠিয়াল, সাধক একা তাদের সঙ্গে পারবে কি করে? সাধকের দুটো হাত পেছনের দিকে করে বেঁধে ফেলেছে। সাধক তবুও মুখ থেকে গর্জন করে চলেছে, ছাড়বি না, ওদের কাউকে ছাড়বি না। বলি না হোক সবকটাকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দে, এক্ষুনি পাঠিয়ে দে বলছে। তার কথা শুনে সেই কালো ছায়াটা আবার ছুটে এলো আমার দিকে। মাথার উপর চক্কর খেতে খেতে যেন নেমে আসতে লাগলো এক বিভৎস কালো বলের মতো। তার মধ্যে থেকে দুটো লাল টকটকে চোখ আমি দেখতে পাচ্ছি।
এই কালো ছায়াটা যে কোনো একটা অশুভ শক্তি তা বুঝতে আমার অসুবিধে হচ্ছিল না। মোহন আর চন্দন সেই সাধককে ধরে রেখেছে। মোহন চিৎকার করে উঠল, সাধু বাবা, ওকে যদি কোনোভাবে এখন আটকানো না যায় তাহলে আর আটকানো যাবে না, ওকে তাহলে মেরে ফেলি। এমন একটা কথা মোহন বললেও আমি কিন্তু তাকে মারতে বলতে পারলাম না। কালো ছায়া ততক্ষণে আমার চারপাশটা ঘুরে এসেছে। এমন সময় একটা প্রচণ্ড হাওয়ার ঝাপটা যেন কোথা থেকে ভেসে এলো। সেই কালো ছায়াটা ছিটকে গেল কোথায় যেন। আমি, মোহন, চন্দন, সেই সাধক সবাই যেন একসঙ্গে অবাক হয়ে গেলাম। তাকিয়ে দেখি চাঁদের আলোটা যেদিকে পড়েছে সেই দিকে একটা বড় গাছের উপরে কে যেন দাঁড়িয়ে আছে। গাছের একদম মাথায় এমনভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। গাছের যে মাথাতে দুদিকে দুটো পা রেখে দাঁড়িয়ে রয়েছে মূর্তিটা, হাওয়াটা এসেছে ঠিক সেই দিক থেকে। আমরা চারজনে হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপরে সাধক নিজেই বলল, মা, মা তুই এসেছিস, মা, মা তুই এসেছিস। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বলেছিস তখন ওদের কাউকে মারবো না, সবাইকে ছেড়ে দেব। তুই আমাদের মারবি কি? আমরা চাইলে এক্ষুনি তোকে মারতে পারি। তুই নাকি আমাদেরকেও মারার চেষ্টা করেছিস। তুই সাধু বাবাকে মারার চেষ্টা করেছিস, যদি কেউ বাঁচাতে পারবে না। না মোহন, ছেড়ে দাও। চন্দন কিংবা মোহন তোমাদের কারোরই ওকে মারার দরকার নেই। পুরোহিতের কাছে নিয়ে যাই, তারপর প্রয়োজনে যা ঠিক করার করব। আমাকে ছেড়ে দে। মামায় আদেশ দিয়েছে এখান থেকে চলে যাবার। এখান থেকে অনেক দূরে চলে যাব, এখানে আর থাকবো না। তোরা আমায় ছেড়ে দে। আমি কি যেন ভাবলাম। সামনের দিকে তাকিয়ে দেখি গাছের ওপরে সেই মূর্তিটাকে এখনো দেখা যাচ্ছে। সেটা শান্ত হয়ে গেছে। আগের মতন উচ্ছ্বাস কিংবা হিংস্রতা তার শরীরে নেই। তাছাড়া সেই কালো ছায়াটা যেন কোথায় উধাও হয়ে গেছে। যে মেয়েটার শরীর নিয়ে সব সাধনা করেছিস, সেই শরীরটা কোথায় আছে? এই শরীরের সন্ধান দে। একটা গাছের সন্ধান দিয়ে দিল সাধক। সেই গাছের তলা খুঁড়লেই নাকি মাটির তলায় পাওয়া যাবে সেই শরীর। আমি বললাম, এখন আমাদের সঙ্গে মন্দিরে চল। কাল সকালে মৃতদেহ তুলে নিয়ে তারপর তোকে সেখান থেকে ছেড়ে দেব। পুরোহিত তোর কোনো ক্ষতি করবে না। অবাক কাণ্ড, একটাও কথা না বলে সেই সাধক আমার সমস্ত কথা মেনে নিল। শুধু মাঝে মাঝে বিড়বিড় করতে লাগলো। তাকে সেইভাবেই ধরে সেখান থেকে বার করে নিয়ে আসা হলো। সেদিন রাতের বেলা আমাদের সবাইকে দেখে এবং সাধকের কাণ্ড শুনে পুরোহিত বলল, ওকে আমি আগেও দেখেছি শ্মশানের আশেপাশে মাঝে মাঝে ঘুরে বেড়াতে, কিন্তু এমন একটা কাণ্ড যে ঘটাবে সেটা আমি ভাবতে পারিনি। তোমরা মৃতদেহটা খুঁজে পেয়েছো? কাল সকালে পাওয়া যাবে। আজ যা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি, তারপরে আর রাতের বেলা মৃতদেহ খোঁজার মতো সাহস আমাদের নেই পুরোহিত মশাই। কাল সকালে যাব। কাল সকালে মৃতদেহ খুঁজে দিয়ে তারপর কালকে আমরা বাড়ির দিকে রওনা হব। বেশ কয়েকদিন তো হয়ে গেল। সাধু বাবা আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন, আর সাধু বাবাকে রক্ষা করার জন্যই আমরা এখানে ছিলাম। তবে কাল চলে যেতে হবে। পুরোহিত মশাই আমায় অনেক কিছু জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি কিছু বললাম না। ভালো লাগছিল না। সবথেকে বেশি বারবার মনের মধ্যে একটা কথা ঘুরে আসছিল। গাছের উপরে যাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখলাম সেটা কে? আর সাধকই বা তাকে মা বলে সম্বোধন করলো কেন? তার কথা শুনে হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কি করে? তাহলে কি সে যাকে দেখেছিল সেই তাকে এই সমস্ত কিছু করার কথা বলেছিল? কিন্তু সেটাই বা কি করে হয়? সেদিনের রাতটা একরকম ভাবে কেটে গেল। পরদিন সকালে সেই সাধককে নিয়ে গাছের তলায় মাটি খুঁড়ে মেয়েটির মৃতদেহ পাওয়া গেল। মৃতদেহটা পচতে শুরু করেছে, বীভৎস গন্ধ। সেই দেহ নিয়ে যাওয়া যায় না। তাই পুরোহিত চলে গেল তার বাড়িতে খবর দিতে। আর বাড়ির লোকেরা এসে এই শ্মশানের ভিতরেই দাহ করে ফেলুক, তাহলেই হয়ে যাবে। মোহন আর চন্দন এদিক ওদিক ঘুরতে লাগলো। বলল,
এত বড় শ্মশান, সাধু বাবা কোথায় কি আছে না আছে সে তো ভালোভাবে বোঝাই যায় না। একবার এখানে হারিয়ে গেলে ফিরে যাওয়াটাও তো মুশকিল। ঠিকই বলেছ, এখানে আমিও বেশি সময় থাকবো না। তোমরা চলে গেলে 2-1 দিনের মধ্যেই আমিও শ্মশানটা ছাড়ব। মনটা কেমন যেন হয়ে গেল। তাহলে একটা কাজ করুন সাধু বাবা, ওড়ানো হয়ে গেলে আজ দুপুরবেলায় বেরিয়ে পড়ি। আপনি আমাদের গ্রামে চলুন, সেখানে কয়েকদিন কাটিয়ে তারপরে নিজের মতন বেরিয়ে পড়বেন। বেশ, তাহলে তাই হোক। কিন্তু আমি তোমাদের সঙ্গে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? আরে কি যে বলেন সাধু বাবা, বরঞ্চ আপনি আমাদের সঙ্গে থাকলে আমাদের ভালো লাগবে। কিন্তু একটা কথা কিন্তু বুঝতে পারলাম না সাধু বাবা, কাল রাতে হঠাৎ করে সবকিছু বদলে গেল কি করে? আর সাধু বাবা, আপনার পেছনে যে মেয়েটি দাঁড়িয়েছিল, সেই মেয়েটি বা কে ছিল? আমার পেছনে? আমার পেছনে কোথায় মেয়ে দাঁড়িয়েছিল? আমার পেছনে তো কেউ দাঁড়িয়ে ছিল না। এই কি কথা বলছেন? আমরা যেন সত্যি সত্যি দেখতে পেলাম আপনার পেছনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। মনে হলো তার মাথার চুল হাওয়াতে দুলছিল, একটা শাড়ি পরেছিল, সাদা লাল পেড়ে শাড়ি বলেই তো মনে হলো। জঙ্গলের মধ্যে এত কিছু হয়েছিল যে এই ব্যাপারটা আর অদ্ভুত লাগছিল না, তাই তখন আর কিছু বলিনি। কিন্তু আপনি সত্যি বলছেন, আপনি কোনো মেয়েকে দেখেননি? তোমাদের মিথ্যে কথা বলতে যাব কেন? আর তাছাড়া যদি কোনো মেয়ে থেকে থাকে তাহলে সেই বা ওই সময় জঙ্গলের মধ্যে এসে কি করবে বলো তো? আমার কথাটা শেষ হতে না হতেই হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। ওই মেয়েটির শরীরে তো অশুভ শক্তি প্রবেশ করেছে, সেটা তো জানোই। আর সেই মেয়েটি আমাকে মুক্তির কথা বলেছিল, তার মানে মোহন আর চন্দন যাকে দেখতে পেয়েছে সেটা সেই মেয়েটির আত্মা নাকি অন্য কিছু? একটু পরেই পুরোহিতের সঙ্গে মেয়েটির বাড়ির লোকেরা চলে এলো। তার মৃতদেহ গ্রামের শ্মশানে সৎকার করা হলো। বাবা মায়ের সেই কান্না, গ্রামের লোকের কথাবার্তায় গোটা ব্যাপারটা বুঝতে পারলাম। তার মা ঘরে ঢুকে ধাক্কা দেওয়ার পরেও ঘুম ভাঙছে না দেখে নাকের কাছে হাত রেখে বুঝতে পারে যে মেয়েটি মারা গেছে। আর তারপর গ্রামের কবিরাজকে ডেকে এই ব্যাপারে নিশ্চিত হয়েছিল। আর তারপর মৃতদেহ সৎকারের জন্য সমস্ত কিছু করে যখন ঘরের ভেতরে যায় মৃতদেহ আনতে, তখন দেখতে পায় সেখানে দেহটা নেই। সেখান থেকেই কি তাহলে ওই মৃতদেহ সাধক চুরি করেছিল? কিন্তু ঘরের ভেতর থেকে সে মৃতদেহ আনলো কি করে? সেই কথা বলতে পারি না, তবে মৃতদেহ যেভাবেই হোক সে জোগাড় করেছিল। আর সেই মেয়েটার দেহ থেকে সব সাধনা করে সাধক তাকে নিজের সাধনার কাজে লাগাতে চেয়েছিল। আসলে ওই পথে দিনে রাতে অনেকে যাতায়াত করে, তাদেরকে ধরে তাদের বলি দিয়ে তাদের আত্মাকে বন্দি করে কোনো একটা উপাচার এসে কাজে লাগাতো। তবে সেসব নিয়ে কোনো কিছু জানা যায়নি। মৃতদেহ সৎকারের পর চন্দন, মোহন আর আমি পুরোহিতকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে এসেছিলাম। আসার সময় পুরোহিতকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পুরোহিত মশাই, এই রাতের বেলা দূরে একটা গাছের মাথায় আমি একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া আমাদের কিছুক্ষণের জন্য স্তিমিত করে দিয়েছিল। এমনকি ওই সাধক পর্যন্ত তার দিকে তাকিয়ে মা মা বলে সম্বোধন করেছিল। সেটা কে বলুন তো? আমার কথায় যেন পুরোহিত মশাই পর্যন্ত অবাক হয়ে গেছিল। তিনি বললেন, এই হলো তারাপীঠের মহাশ্মশান, বুঝলেন? এখানে কখন কি হয় তা ভালো করে বোঝা যায় না। ও কাকে দেখেছে কিংবা আপনারা কাকে দেখেছেন তা আমি বলতে পারবো না, তবে এখানে মাঝে মাঝে অনেক কিছু দেখা যায়। সেখান থেকে চলে আসার আগে একবার সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করলাম। সে বলল, আমার নাম বামাচরণ তান্ত্রিক। আমি স্বপ্ন দেখে সব সাধনা করেছিলাম। আমায় স্বপ্নে মা নিজেই বলেছিল ওই বাড়িতে ওই মৃতদেহটা আছে, ওটা নিয়ে আসতে। পরদিন সকালে তার জন্যই তো আমি এনেছিলাম। মা মানে কে? সাধক হেসেছিল শুধু, কোনো উত্তর করেনি, যেন উত্তর করাটা প্রয়োজনীয় নয়। এরপরে আর সে আমায় কিছুই বলে না। সেখান থেকে চলে এলে মোহন আর চন্দনের সঙ্গে তাদের পাশের গ্রামে গিয়ে 3 দিনের জন্য থেকেছিলাম। গ্রামটা ছোট কিন্তু বেশ সুন্দর।
দেখার মতো অনেক জায়গা আছে। সেইখানে 3টে দিন ঘোরাঘুরি করে তারপর ওদেরকেও বিদায় জানিয়ে রওনা দিয়েছিলাম এক নিরুদ্দেশের উদ্দেশ্যে। তবে গাছের উপরে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটা যে কে, সেই কথা আমি বুঝতে পারিনি কোনো দিনও। গল্প শেষ করতে আমরা উঠে পড়লাম। এতক্ষণে বৃষ্টি টিপটিপ করে পড়তে শুরু করেছে। ছাতা নেই, তাই তাড়াতাড়ি গিয়ে ট্রাম ধরতে হবে বলে বেরিয়ে পড়ার জন্য উঠে পড়েছি। তারানাথ যেন স্বগতোক্তির মতো বলতে লাগলো, যদি সাধকের কথা মিথ্যে না হয় তাহলে সেই মা আর অন্য কেউ নয়, ওই তারাপীঠের প্রাচীন শক্তি। কিন্তু সেই শক্তি তাহলে সাধকের কাছে বলি চাইবে কেন? তাহলে কি সত্যি কথা? সত্যিই তাহলে শুভ অশুভ কোনো কিছুই হয় না, প্রত্যেকটা শক্তির মধ্যেই সবকিছু আছে, তারা নিজের প্রয়োজনের মতো সবকিছু করে নিতে পারে। কিন্তু যদি তাই হয় তাহলে গাছের ওপরে আমি যাকে দেখেছিলাম। এইটুকু কথা শেষ করে তারানাথ আর কোনো কথা বলল না। আমরা বেরিয়ে এলাম। পথে হাঁটতে হাঁটতে কিশোরী বলল, ঠাকুরমশাই আমাদের সেই তারাপীঠে যেতে বলছেন যেখানে এত কাণ্ড তিনি নিজেই ঘটিয়ে এসেছেন। আমরা সেখানে গিয়ে পৌঁছলে আবার যদি তেমন কিছু হয়, তাছাড়া সে জায়গা কি এখনো তেমনই আছে? আচ্ছা, একটা কথা বলো তো, ঠাকুরমশাইয়ের সমস্ত কথা কি তোমার কিছু তো বিশ্বাস হলো? তখনের তারাপীঠ আর এখনের তারাপীঠের মধ্যে অনেক পার্থক্য। তখন ছিল জঙ্গলের মধ্যে এক মন্দির, এখন মন্দিরের আশেপাশের জায়গা নিশ্চয়ই সুন্দর হয়েছে। আর তারানাথের কথায় অবিশ্বাস করার মতন কিছু তো আমি দেখতে পাচ্ছি না। জঙ্গল তো আছে, আগে ছিল গাছপালা জঙ্গল, আর এখন মানুষের জঙ্গল। কেন ঠাকুরমশাই বলে না? কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই একটা কথা বলেছিলেন, সেটা আমার মনে পড়ে গেল। কথাটি ছিল এমন, মানুষ একটু একটু করে গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে নিজেদের জন্য ঘর বানাচ্ছে, বুঝলে? অথচ তারা নিজেরাও বোঝে না জঙ্গল পরিষ্কার করে পৃথিবীর কত বড় ক্ষতি করছে তারা। তারা নিজেরাই জঙ্গলির মতো ইট পাথর আর বালি তুলে সেখানে আবার নতুন একটা জঙ্গল বানিয়ে ফেলছে। আমি মনে মনে হেসে উঠলাম। তারানাথ মাঝে মাঝে যা বলে এটা তার ভাবনায় আসে না। তবে গাছের উপর দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটি আসলেই বা কে? যদি তারানাথের কথা সত্যি হয় তাহলে সেটা তারাপীঠের সেই প্রাচীন আদিশক্তি। কথাটা ইচ্ছে করেই আর ভাবলাম না। তখন ট্রামের ঘন্টা শুনতে পাচ্ছি, এগোতে লাগলাম সেই দিকেই। শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারাপীঠের শ্মশানে। বিভিন্ন চরিত্রে অমিত, সুরজিতা, বর্ণক, সার্থক, জ্যোতির্ময়, সৌম্যজিৎ এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।